হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো যিনি 50-60-এর দশকে চুটিয়ে অভিনয় করেছেন। যিনি অভিনয়ে আগ্রহ থাকায় তার বাবা বলে দিয়েছিল, যদি ইচ্ছে থাকে তাহলে টেকনিশিয়ান হতে পারো, কিন্তু কখনোই ছবির জগতে অভিনেতা হতে পারবে না। বাবার অমতে গিয়ে ছেলেটি অভিনেতা হয়েছিল। প্রথম দিকে তিনি কাজ করেছিলেন বাংলা ছবিতে, কিন্তু পরে হিন্দি ছবিতে অনেক সিনেমা করেছিলেন। সেই ছোট্ট ছেলেটি হলো প্রদীপ কুমার, স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা প্রদীপ কুমার। বন্ধুরা, আজকের পর্বে এই প্রদীপ কুমার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, প্রদীপ কুমার 1925 সালে 4 জানুয়ারি ভবানীপুর সর্দার শঙ্কর রোডে পণ্ডিত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতৃদত্ত নাম ছিল শীতল বটব্যাল। ঠাকুরদা বিদ্যালঙ্কার উমেশচন্দ্র ছিলেন সংস্কৃত কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। বাড়িতে একটা অন্য রকমের পরিবেশ ছিল। সেখান থেকেই সিনেমার নায়ক হওয়ার কথা ভাবাই যায় না। প্রদীপ কুমার গভর্নমেন্ট আর্টস স্কুলের ছাত্র ছিলেন। ছেলের আগ্রহ দেখে বাবা সত্যেন্দ্রনাথ বলেছিলেন, ইচ্ছে থাকলে টেকনিশিয়ান হতে পারো, কিন্তু অভিনেতা কখনোই নয়। কিন্তু ভাগ্যের ফেরে তিনি অভিনেতাই হয়ে গেলেন। সুদক্ষ আলোকচিত্র শিল্পী এস মিত্রের সঙ্গে দেখা হয়েছিল প্রদীপ কুমারের। তিনি পাঠিয়ে দিলেন পরিচালক দেবকী কুমার বসুর কাছে। রংমহল থিয়েটারে প্রদীপ কুমার অভিনীত নতুন প্রভাত নাটকে প্রদীপ কুমারের অভিনয় দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে দিলেন। বাড়িতে প্রচণ্ড আপত্তি। জামাইবাবু অবশ্যই উৎসাহ দিয়েছিলেন তাকে। তার উৎসাহ দিয়েছিলেন পিসেমশাইও। বাড়ির কারোর কথা শুনলেন না। সরোজ মুখার্জি প্রযোজিত অলকানন্দা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন পরিচালক দেবকী কুমার বসু। তিনি শীতল নামটি বদলে নতুন নাম দিলেন প্রদীপ কুমার। ছবি মুক্তি পেল 1947 সালে। তার অভিনয় প্রশংসিত হয়ে উঠল। এরপর হেমন্ত গুপ্তের পরিচালনায় পরপর 2টি ছবিতে প্রদীপ কুমারের অভিনয় সকলের মনে দাগ কেটেছিল। ছবি দুটো হলো ভুলি নাই এবং 42। পাশাপাশি অভিনয় করলেও অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পরিচালনায় সন্দীপন পাঠশালা ছবিতে। এছাড়াও কাজ করলেন দেবী চৌধুরী রানী, স্বামী, বিষ্ণুপ্রিয়া, সন্ধ্যাবেলার রূপকথা, অপবাদ, পলাতক, স্পর্শমণি প্রভৃতি ছবিতে। বন্ধুরা, হেমেন্ত গুপ্ত যখন বোম্বেতে হিন্দি ছবির জগতে প্রতিষ্ঠার রূপ দেখছেন, তখন তিনি প্রদীপ কুমারকে ডেকে নিয়ে গেলেন বোম্বেতে। সেখানে প্রখ্যাত প্রযোজক শশধর মুখার্জি ফিল্মিস্তান চিত্র সংস্থার সঙ্গে পাকাপাকিভাবে প্রদীপ কুমার 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। প্রদীপ কুমার হলেন কলকাতার প্রথম শিল্পী যিনি বোম্বে চিত্র জগতে নায়ক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। বোম্বে সব বিখ্যাত নায়িকাদের বিপরীতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। যে তালিকায় আছেন মীনা কুমারী, নার্গিস, মধুবালা, গীতা বালি, বৈজয়ন্তীমালা, আশা পারেখ, ওয়াদি রহমান, মালা সিনহা, পদ্মিনী, রীনা রায়, বহু বিশিষ্ট নায়িকা। প্রদীপ কুমার অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে হল চিত্রলেখা, নূরজাহান, আরতি, বহু বেগম, আনারকলি, তাজমহল, দুর্গেশ নন্দিনী, মিস ইন্ডিয়া, আদালত, গেটওয়ে অফ ইন্ডিয়া, রাজহাট, নাগিন, বাদশাহ, ঘুঙ্গট, মেরি সুরত তেরি আঁখে, রাখি, মহাভারত প্রভৃতি ছবি। বন্ধুরা, তিনি বেশ কয়েকটি বাংলা ছবিতেও কাজ করেছিলেন। এক্ষেত্রে সবচেয়ে স্মরণীয় ছবিটি হল সুচিত্রা সেনের বিপরীতে গৃহদাহ নামক মহিম চরিত্রে অবশ্যই ছিলেন উত্তম কুমার, কিন্তু তিনিও অভিনয় করেছিলেন। এছাড়া তিনি বাংলা ছবিতে কাজ করলেন দস্যুমোহন, একদিন রাত্রে, রায় বাহাদুর, তমসা, বধূবরণ, প্রথম প্রেম
ও ভীতি ছবিতে। তিনি দুবার বিবাহ করেছিলেন। তিনি দূরদর্শনেও ধারাবাহিকে অভিনয় করেছিলেন। পুরস্কার প্রাপ্তির মধ্যে রয়েছে সিনেফোরাম অ্যাসোসিয়েশনে পুরস্কার লাভ। এছাড়া উত্তরপ্রদেশ সাংবাদিক সংঘের পুরস্কার পেয়েছিলেন, কলাভূষণ খেতাব পেয়েছিলেন, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ দিকটা তিনি অবশ্যই কাটিয়েছিলেন কলকাতাতে। সেখানে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। বারবার তাকে নার্সিংহোমে ভর্তি করা হচ্ছিল। শেষে 2001 সালে 27শে অক্টোবর প্রদীপ কুমার আমাদের ছেড়ে চলে যান। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু এমন সব স্মরণীয় ছবি তিনি আমাদের উপহার দিয়ে গেছেন, যার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে থাকবেন এবং চিরদিন থাকবেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।